শুভ সকাল. Hope you all are in good health. Okay, we can start now. জি স্যার। ঠিক আছে. দেখো যে ক্যালকুলেটিং জিডিপি এই সিস্টেমটা সম্পর্কে আমরা ক্লাসে বলছিলাম, কিন্তু কমপ্লিট করিনি. আবার একটু বলতেছি যে জিডিপি হচ্ছে কি, যে একটা দেশের ফাইনাল গুডস এন্ড সার্ভিস গুলো যখন আহ, আমার হয় আর কি, তৈরি হয়, তখন সেটার মার্কেট ভ্যালুতে সেটার মূল্য, এটা একটা উপায় আছে. আচ্ছা, এখন মার্কেট ভ্যালুতে সেটা যেটা উঠতে হয় সেটা হচ্ছে প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডিশন মেথড. যেটা বললাম ওই যে 5,000 টাকার কার্ড আমি 10,000 টাকায় ফার্নিচার তৈরি করলাম, 5,000 টাকা তোমার অ্যাড হইলো আর কি. তো এই অ্যাডিশনটা হচ্ছে তোমার জিডিপিতে আসবে আর কি. আবার ইয়ে এই এই 5,000 টাকা তুমি যে যোগ করলে, এখানে দেখাচ্ছে যে ফার্নিচারটা বানিয়েছে তাকে দিচ্ছে হচ্ছে 3,000 টাকা. আর যে বাসা বা যার জিনিসপত্র বা ফ্যাক্টরি, তাকে দিতে হচ্ছে মনে করো ভাড়া হিসেবে 1,000 টাকা. আর যে এটার উদ্যোক্তা টোটাল, সেটা তাকে দিতে হচ্ছে 1,000 টাকা. তার মানে আহ, এই যে 5,000 টাকা তৈরি হলো, এটা হচ্ছে জিডিপি. তো এটা হচ্ছে ভ্যালু এডিশন মেথডে বা প্রোডাক্ট তৈরি হলো আমার 5,000 টাকা. আবার এই 5,000 টাকাই কিন্তু আবার ইনকাম হিসেবে তিনজনের কাছে চলে যাচ্ছে. তার মানে যে পরিমাণ ভ্যালু এডিশন হলো আর যে পরিমাণ ইনকাম সমান কিন্তু. আচ্ছা, এখন এই যে প্রোডাক্ট 5,000 টাকা হলো আর কি, তো এইটা আবার মার্কেটে বিক্রি হবে আর কি. তো এইটাই আবার বিক্রি হবে, তখন যারা কিনবে তাদের এই খরচটা হচ্ছে ওই 5,000 টাকা দিয়েই তো সে কিনবে আর কি. তো এটা হচ্ছে তাহলে খরচ অনুযায়ীও সমান. অর্থাৎ এই হলো আমাদের তিনটা মেথডের সমান হবে. এখন তিনটা মেথডটা কি সেইটা, একটা হচ্ছে ইনকাম মেথড, যেটা এক্সপেন্ডিচার মেথড, আর ভ্যালু এডিশন বা প্রোডাক্ট মেথড. এটা কিভাবে মেজার করা হচ্ছে? বেসিক্যালি সেটা সাম অফ all values added at each of the stages of production by all the various industries in the economy is known as gross value added at basic price. মানে বেসিক প্রাইসে যেটা, এখন ওই যে 5,000 টাকার জিনিসটা আসলো মার্কেটে, তো এটার সাথে যদি ট্যাক্স দেওয়া হতো, তখন মনে করো আরো 500 টাকা ট্যাক্স দিয়ে হলো, তাহলে তখন দেখা যায় 5,500 টাকা মার্কেটে ভ্যালু হচ্ছে আর কি. কিন্তু এটা প্রকৃত মূল্য হচ্ছে তোমার 5,000 টাকা আর কি. তো সেই 5,000 টাকাটা কিভাবে মেনে হচ্ছে, এই যে এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ফরেস্ট্রি, ফিশিং, এটা একটা ব্রাঞ্চ থাকে. এইখানে সব ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস এর মূল্যটা এখানে ধরা হয় আর কি. এটা হচ্ছে মনে করো যে ইউকে 2015 সালে বলা হচ্ছে এখানে 10,833 মিলিয়ন পাউন্ড. তারপরে বলতেছে যে না, বিলিয়ন, এটা বিলিয়নে মনে হয়, কি কিসে দেওয়া আছে, ও মিলিয়নে দেওয়া আছে. আচ্ছা, তারপরে বলতেছে যে মাইনিং এন্ড কোয়ারিং এখানে আসতেছে কত, ম্যানুফ্যাকচারিং এ আসতেছে কত, ইলেকট্রিসিটি, গ্যাস, এই সেক্টরতে কত আসতেছে, ওয়াটার সাপ্লাই, এর সাপ্লাই, এটা এটা হচ্ছে তোমার সেবা, কনস্ট্রাকশন, ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইন্স্যুরেন্স, সব সেক্টরকে একটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয় সেখান থেকে. তো এই টোটাল বেসিক ভ্যালু প্রাইস, ওই যে 500 টাকা 5,000 টাকা বলতাম, সেটা এটা. এখন এটার সাথে যদি ট্যাক্স আমি ইম্পোজ করতাম, তাহলে আমার প্লাস ভ্যাট এন্ড আদার ট্যাক্সেস, তাহলে এটার সাথে ট্যাক্স যোগ করলে আমার কত হচ্ছে, যে এটা হচ্ছে. আর যদি সাবসিডি থাকতো তাহলে সেটা বিয়োগ করতে হতো, কারণ সাবসিডি, মনে করো ওই ফার্নিচার, মনে করো যে আহ, তোমার কি বলে যে শিক্ষা প্রতিষ্ঠানে যদি ওই ফার্নিচার গুলো দেওয়া হতো, তখন সরকার বললো যে না, আমি এখানে প্রত্যেকটা ফার্নিচারে আমি 200 টাকা করে সাবসিডি দেবো. তাহলে ওই সাবসিডি আবার বিয়োগ করতে হতো আর কি.
ওটা মার্কেটে যদি আসতো, ওটা সাবসিডি সহ যদি আসতো তাহলে বিয়োগ করতে হতো, আর মার্কেটে আসলে যদি ট্যাক্স দিতে হতো তাহলে ট্যাক্সটা যোগ করতে হতো আর কি। এই এই হলো আহ, আহ, উপায় বা মেথডটা হচ্ছে এই। আচ্ছা, এবার একটু ডেফিনেশন দেখো। গ্রস ভ্যালু অ্যাডেড এট বেসিক প্রাইস, the sum of all the sum of all values added by all industries in the economy over a year, মানে 12 years. The figure excludes taxes on products such as VAT and includes subsidies. এই গ্রস ভ্যালু অ্যাডেড। তারপরে এটা স্টক অ্যাপ্রিসিয়েশন, এটা the increase in the monetary value of stocks due to increase in price, since this doesn't represent increased output and it is not included in the GDP. স্টক যেটা বিক্রিত অবিক্রিত জিনিসপত্র, এটা ওর সাথে আসবে না, এটা এটা এখন কনসিডার করার দরকার নেই মনে করো। এখন এইখানে আসো, আমরা বেসিক জিনিসগুলো আনি। এই জিডিপি কয় রকম হচ্ছে? জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, অর্থাৎ যে বছরের জিডিপি সেই বছর দ্য ভ্যালু অফ দ্য আউটপুট ইন টার্মস অফ প্রাইস অ্যাকচুয়ালি পেইড, এটা। তো জিডিপি হচ্ছে ভিএ জিভিএ, মানে এখানে একটু বেশি ইলাবোরেট করে বলা হয়েছে, ট্যাক্সেস অন প্রোডাক্ট, সাবসিডিজ অন প্রোডাক্ট, এটা হচ্ছে জিডিপি। আর আসলে আম, প্রকৃত নিয়ম এইভাবে আমরা করে থাকি আর কি। আমরা এটাকে এত ভেঙে করি না, আমরা সাধারণত বইয়ে বলি জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, এটাই বলি। এটা আসলে ওই ফ্যাক্টরি প্রাইস প্লাস ট্যাক্স মাইনাস সাবসিডি। এই জিভিএ বলতে ফ্যাক্টরি প্রাইস, ফ্যাক্টরিতে যে প্রাইসটা তারা খরচ হয়েছে সেটাই। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্ট মেথড। এবার এই যে ভ্যালু অ্যাডিশনটা হলো, এটা কারো না কারো কাছে গিয়েছে ইন টার্মস অফ ইনকাম, এবং এই ইনকাম তাহলে কি, ইনকাম মেথড অনুযায়ী আমরা যদি করি, তো এটা কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, অর্থাৎ সবার কর্মচারী কর্মকর্তাদের বেতন, যত লাইন সেক্টর আছে সবগুলোতে। তারপর অপারেটিং সারপ্লাস, গ্রস প্রফিট, নেট ইন্টারেস্ট, গভর্নমেন্ট, এই সব বেনিফিট যেগুলো পাচ্ছে সবাই, প্রফিট, বেনিফিট, ইন্টারেস্ট, সবগুলো ইনকাম হিসেবে আর কি। কারণ যাই তুমি তৈরি করো না কেন, এই এই সবগুলো কিন্তু এই ফর্মেই ইনকাম জেনারেট করতেছে। মিক্সড ইনকাম, যেগুলো মানে বিভিন্ন সেক্টরের বিভিন্ন সেক্টর সে সেক্টরের ইনকাম মিলায়, কয়েকটা সেক্টর ইনকাম মিলায়, মানে যেগুলো খুব ক্লিয়ারলি ডিফাইন্ড নাই সেইগুলো। লেস tax, less subsidies on production and other than other products, plus statistical depreciation or discrepancy, মানে ইনকামের যে যতগুলো আছে সেটা। তো এই ইনকামের গ্রস ভ্যালু অ্যাডেড এট বেসিক প্রাইসেস, এখানেও দেখো জিভিএ ওই এটা সমান হয়েছে আর কি, এটা সমান হয়েছে, এইটা সমান হয়েছে, ইনকামটা ওই এটা সমান হবে। তো এটা হলো তোমার ইনকাম মেথড অনুযায়ী। আর একটা মেথড আছে এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার মেথড মেজারিং জিডিপি, এটা ওই অ্যাড আপ অল এক্সপেন্ডিচার অন ফাইনাল গুডস এন্ড সার্ভিস। এই যে প্রোডাক্ট তৈরি হলো সেখানে যে খরচ হবে সেটা আর কি। সেটা কিভাবে খরচটা হচ্ছে, এই কনজিউমার এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার এবং এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপেন্ডিচার। এটা হচ্ছে কি দেখো, যে জিডিপি মার্কেট ভ্যালুস বাই ক্যাটাগরিজ অফ এক্সপেন্ডিচার, কনসাম্পশন অফ এক্সপেন্ডিচার, এটা অনেক বেশি হয়, এটা হাউস হোল্ড এবং সোসাইটির যে খরচটা সেটা আর কি। জিডিপির প্রায় 65%। এটা একটু মনে করে রাখো যে এটা কিন্তু পরবর্তীতে এটার গুরুত্ব আমরা ব্যবহার করব। গভর্নমেন্ট ফাইনাল এক্সপেন্ডিচার কনসাম্পশন, এটা 19%, গ্রস ক্যাপিটাল ফরমেশন 17%, এক্সপোর্ট ইম্পোর্ট 27%, ইম্পোর্ট 29%, অর্থাৎ ইম্পোর্ট অফ গুডস এন্ড সার্ভিসেস, এটা স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিপেন্সি আর কি। এটা তো এই হলো তোমার মার্কেট এক্সপেন্ডিচার মেথড অনুযায়ী খরচ যেটা করতেছে আর কি এটা। তাহলে
তিনটা নিয়মই দেখো, যে গ্রস ডোমেস্টিক জিডিপি হচ্ছে কত, এই যে 18 কত, এই যে এটা, যে ফিগারটা আর কি, 3, 3, 6, 1,86,95,000, ও না, 1 কোটি কত এটা, 3, 3, ও 18,69,560, এত মিলিয়ন পাউন্ড গ্রস ন্যাশনাল ইনকাম। গ্রস ন্যাশনাল ইনকাম তাহলে কত হচ্ছে, এটা থেকে কম হচ্ছে না বেশি হচ্ছে, এটা হচ্ছে দেখো কম হচ্ছে। গ্রস ন্যাশনাল ইনকাম এটা হচ্ছে জিডিপি, আর এটা জিএনপি বা জিএনওয়াই বলতেছে এখানে। এই ওয়াইটা দেওয়া হচ্ছে একটু নোটেশনাল ইয়ের জন্য, তারপর নেট ন্যাশনাল ইনকাম গত ক্লাসে যেটা বলছিলাম এনএনওয়াই, এটা আরো কম। তো এখানে এই ওয়াই এর একটা ব্যাখ্যা দেওয়া ছিল, যে ওই সামনে আর কি, সেটা ওই পি দিলে আরো পি কিছু ব্যবহৃত হয়, সেটা জন্য এটা হয়, এই জন্য এটা ওয়াই দিছে আর কি। তো ওটা কোনো বিষয় না, আসল ফিগারটা এসে এখন আসতেছে যে জিডিপি টু ন্যাশনাল ইনকাম। এই যে জিডিপি পাইলাম, এখান থেকে ন্যাশনাল ইনকাম আসতেছে কিভাবে, এই যে ন্যাশনাল ইনকাম সেটা দেখো আমি। জিডিপি বা জিএনওয়াই অ্যাট মার্কেট প্রাইস, এটা জিডিপি অ্যাট মার্কেট প্রাইস প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড। গত ক্লাসে আমরা এটা বলছিলাম যে ন্যাশনাল ইনকাম হচ্ছে কি জিডিপি সাথে তোমার নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড। এটা কিভাবে হচ্ছে এখানে জিডিপি মনে করো আমার এই যে জিডিপি এইটা মনে করো আমার আসতেছে 100, আর নেট অ্যাব্রোড ইনকাম এটা, অর্থাৎ আমার এখানে মালয়েশিয়া বা বিদেশ থেকে আমার আসতেছে মনে করো এটা বিদেশ থেকে, এখানে জিডিপি এটা প্লাস নেট যেটা আসতেছে এখানে হচ্ছে ফরেন থেকে আসতেছে, আর দেশ থেকে যাচ্ছে, আর দেশ থেকে আসতেছে মনে করো বিদেশ থেকে আসতেছে আর কি, সেটা হচ্ছে ফরেন ইনকাম। ফরেন ইনকাম যেটা বাইরের থেকে আসতেছে, ঠিক আছে, মাইনাস এখানে মনে করো যে আমার দেশ থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে মনে করো এটা কিভাবে বলে, যে এটা মনে করো এটা দিলাম এম, ওটা এটা মনে করো যে এক্স এম আই, যেটা আমি আমার দেশ থেকে যাচ্ছি, এইটা এর সাথে যোগ বিয়োগ হবে আর কি। মনে করো আমি মালয়েশিয়া থেকে নিয়ে আসতেছি, এটা হচ্ছে ফরেন থেকে আসতেছে, মনে করো এখান থেকে আসতেছে আমার 30, আর যাচ্ছে আমার দেশ থেকে মনে করো 25, তাহলে এই যে 5 হলো, তার মানে কি আমার জিডিপি হলো আমার 105। এইভাবে এটা হচ্ছে আর কি নেট ন্যাশনাল ইনকাম। এখন যদি আমার দেশের থেকে বেশি যাইতো তাহলে এটা কমে যেত, আর এটা দেশের থেকে যেহেতু কম যাচ্ছে আসতেছে বেশি কাছে, আমাদের এখানে এটা বাড়তেছে। এই হচ্ছে মার্কেট প্রাইস আর কি, জিডিপি। আচ্ছা, এই আচ্ছা, এখন দেখো যে নেট ন্যাশনাল ইনকাম তাহলে কি। নেট ন্যাশনাল ইনকাম বলতে বোঝাচ্ছে যে এখানে গ্রস ন্যাশনাল ইনকাম জিডিপি প্লাস নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড, এই যে এই যেটা দেখলাম নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড, ওটা আমার যাচ্ছে আবার আসতেছে, সেটা দিয়ে। এবার নেট ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝায়, এটা তো পাইলাম। এখন নেট ন্যাশনাল ইনকাম বলতে বোঝাচ্ছে যে ডিক্লাইন ইন দ্য ভ্যালু অফ ক্যাপিটাল ইকুইপমেন্ট ডিউ টু এজ ওয়্যার অ্যান্ড টিয়ার, অর্থাৎ ডেপ্রিসিয়েশন, যেটা অবচয়জনিত খরচ, যে প্রত্যেক বছর যেটা হচ্ছে সেটা তো আমার থাকতেছে না, ওইটাকে আমি বিয়োগ দিতে হবে। সেই জন্য বলছে ন্যাশনাল ইনকাম, নেট ন্যাশনাল ইনকাম মেজার
we have used so far ignore the fact that each year some of the country's capital equipment, wires and tiers are become obsolete. অর্থাৎ গত বছর যেটা আমি ধরছিলাম, মনে করো যে ওই যে ফার্নিচার ধরছিলাম, ঠিক আছে, ওই ফার্নিচারের যেটা মূল্য সেই ওটা তো একটু কিছু ওয়্যার এন্ড টিয়ার হচ্ছে, তারপরে মনে করো যে তোমার যে মেশিন টুলস সেগুলোর ওয়্যার এন্ড টিয়ার হচ্ছে, ওটার ওটার যে রিপেয়ারমেন্ট খরচ টরচ এই সমস্ত পারপাজে কিছু অংশ বাদ দিতে হয় আর কি। ইন আদার ওয়ার্ডস, ইফ উই সাবট্রাক্ট from gross national income and allowance for depreciation বা ক্যাপিটাল কনসাম্পশন অ্যালাউন্স, ক্যাপিটাল কনসাম্পশন বা ক্যাপিটালকে ব্যবহার করার জন্য যেটা লাগতেছে আর কি, সেটা আমি এখানে ব্রেক করতেছি আর কি। এই তো অর্থাৎ তো জিএন ওয়াই অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন, তাহলে আমি এনএন পি বা এনএন ওয়াই পাইলাম, ঠিক আছে। তাহলে এনএন ওয়াই পাইলাম মাইনাস ডেপ্রিসিয়েশন। এবার আসতেছে হাউস হোল্ড ডিসপোজেবল ইনকাম। এই ইনকাম তাহলে হাউস হোল্ড ডিসপোজেবল ইনকামটা কি? দ্য ইনকাম অ্যাভেলেবল ফর হাউস হোল্ড টু এক্সপেন্ড। ডিসপোজেবল বলতে বোঝাচ্ছে খরচযোগ্য ইনকাম, খরচ করার জন্য, অর্থাৎ পার্সোনাল ইনকাম আফটার ডিডাক্টিং ট্যাক্সেস অন ইনকাম এন্ড অ্যাডিং বেনিফিট। বেনিফিটস বলতে বোঝায় যদি কেউ কোনো পুরস্কার পাইলো বা কোনো গিফট পাইলো সেটা আর কি। তাহলে এটা কিভাবে করতেছে এখানে দেখো যে হাউস হোল্ড ডিসপোজেবল ইনকামটা কি? জিএন ওয়াই অ্যাট মার্কেট প্রাইস, ঠিক আছে, জিএন ওয়াই অ্যাট মার্কেট প্রাইস মাইনাস মানে একদম এইটা এইটা এখান থেকে মার্কেট প্রাইস, তারপরে মাইনাস ট্যাক্স, যে তুমি তোমাদের ট্যাক্স দিতে হয়, তোমার ইনকাম মনে করো 1 লাখ, সেখান থেকে হয়তো তুমি 5,000 টাকা ট্যাক্স দিতে, সেটা বাদ দিতে হবে, সেটা তুমি খরচ করতে পারতেছো না। প্লাস সাবসিডিজ ডিভাইডেড বাই দ্য ফার্মস, সাবসিডিজ রিসিভড বাই দ্য ফার্মস, সাবসিডি যেটা পাচ্ছে সেটা তো সে খরচ করতে পারতেছে। আর ডেপ্রিসিয়েশন, অর্থাৎ ওই যে ডেপ্রিসিয়েশন কথা বললাম, প্লাস আনডিস্ট্রিবিউটেড প্রফিটস। আনডিস্ট্রিবিউটেড প্রফিটস মানে বলতে মনে করো যে আরএফএল কোম্পানি তুমি শেয়ার আছে, এখন আরএফএল কোম্পানি মনে করে এবার 1,000 কোটি টাকা লাভ করছে, এখন 1,000 কোটি টাকা তো তার সব শেয়ার হোল্ডারদের দেবে, কিন্তু আসলে সে 1,000 কোটি না দিয়ে দেয় হচ্ছে 800 কোটি টাকা, আর 200 কোটি টাকা সে রেখে দেয় তার প্লান্টের এক্সপানশন বা অন্য কাজের জন্য। এই যে আনডিস্ট্রিবিউটেড প্রফিট, এটা তো তোমার এই ইনকামের ভিতরে থাকতেছে নাকি? এই পার্সোনাল ট্যাক্সেস, এখন তুমি তোমার ইনকাম আসলো, সেই ইনকাম থেকে তোমার কিছু অংশ ট্যাক্স দিতে হচ্ছে, সেইটা, আর এই ট্যাক্সটা পেড বাই দ্য ফার্মস, ফার্মের কিছু ট্যাক্স দিতে হচ্ছে সেটা, প্লাস বেনিফিটস, তুমি যে বেনিফিটটা লোকজন পাচ্ছে আর কি বিভিন্ন ভাবে, সেই জিনিসটা আর কি। এই হচ্ছে ডিসপোজেবল ইনকাম। এখানে এই জিনিসগুলো কিন্তু আরো সংক্ষিপ্ত ভাবে বলা আছে কিভাবে এটা করতে। এই যে গ্রস ইনকাম আর্ন বাই দ্য পিপল অ্যাব্রড, ওই যেটা আমি দেখাইছিলাম, গ্রস ন্যাশনাল ইনকাম GNY টেক্স দ্য অ্যাকাউন্ট অফ ইনকাম আর্ন ফ্রম অ্যাব্রড, যেটা আসলো বিদেশ থেকে, সেটা প্লাস অ্যান ইনকাম আর্ন বাই দ্য পিপল অ্যাব্রড ফ্রম দিস কান্ট্রি, সেটা মাইনাস হলো। এটাই, এটা কিন্তু ব্যাখ্যা করে বলা হয়েছে আর কি। আচ্ছা, তাহলে ন্যাশনাল ইনকাম সম্পর্কে আমরা কিভাবে মেজার করা হয় সেটা এবং কিভাবে এটা করা হয় সেটা জানলাম। এখন এই ইনকামের সাথে আরো কিছু জিনিস আমাদের জানতে হবে, যেমন সেটা হচ্ছে বলি যে ইনফ্লেশন, এবং ইনফ্লেশনটা আমার জানতে হবে। কোন সেটা, এই যে, আচ্ছা এখন দেখো এই যে ইনকামটা হলো, তো প্রোডাকশন ইনকাম এক্সপেন্ডিচার, অর্থাৎ ফার্মে যে প্রোডাকশন গুলো হচ্ছে সেটা সে কোথায় আসতেছে, তার ইনকামটা হাউস হোল্ডে আসতেছে বিভিন্ন ভাবে আর কি। আর এই ইনকামটা আবার সে খরচ করতেছে, খরচ করলে ফার্ম গুলো সেই সেই খরচের টাকা পাচ্ছে, তখন সে আবার প্রোডাকশন করতেছে। এইভাবে ফ্লোটা এইভাবে কিন্তু চলে, ফার্ম, হাউস হোল্ড, আবার ফার্ম, এখান থেকে ইনকাম ফর্মেশন। এটার আরো ইলাবোরেট একটা পিকচার আমরা পরে দেখাবো আর কি। তো এখানে দেখো এবার এটার কি বলতেছে, দেখো যে কয়েকটা বিষয় আমরা এখানে কনসিডার করতে হবে। সেটা হচ্ছে
taking account of inflation, the use of per capita measures. Taking account of population. আমরা যে এই জিডিপিটা মাপি, এটা গ্রোথ যে মানে মাপার জন্য, এটা জিডিপি মনে করলে আমার হলো মনে করো যে 5 লক্ষ কোটি টাকা। তো এটাই তো আমার কিছু এখন লোক সংখ্যা যদি কম বেশি হয় কোনো দেশে, তাহলে এটার ভ্যালু কম বেশি হয়ে যাবে। সেজন্য পার ক্যাপিটা পপুলেশন এটা ভাগ করি, করার ফলে আমরা একটা ফিগার পাই যে কোন দেশের পার ক্যাপিটা জিডিপি কত বা পার ক্যাপিটা ইনকাম কত, সেটা। তো সেটা মেজার করা যে পার ক্যাপিটা মেজার সামটাইমস ইউজফুল। ফর এক্সাম্পল, জিডিপি per head of the employed population allows us to compare how much average worker population produces. অর্থাৎ এটা বিভিন্ন মেজার করে যে আমাদের লেবার ফোর্স কত, সেটা দিয়ে যে জিডিপি ভাগ করি, তাহলে আমি পার লেবারের জিডিপি পাচ্ছি, তার মানে আমাদের প্রোডাক্টিভিটি কত সেটা আমরা পেয়ে যেতে পারি। টোটাল পপুলেশন দিয়ে না দিয়ে যে শুধু আবার টোটাল পপুলেশন দিয়েও ভাগ করতে পারি, তাহলে আমি টোটাল পপুলেশন পাই। এটার বিভিন্ন ইন্ডিকেশন আমরা এখান থেকে পেতে পারি। আচ্ছা, এবার টেকিং অ্যাকাউন্ট অফ এক্সচেঞ্জ রেট। আচ্ছা, টেকিং অ্যাকাউন্ট অফ ইনফ্লেশন করি। ইনফ্লেশনটা এই যে ইনফ্লেশনটা আমরা নেই কি জন্য, যে মনে করো এই ইনফ্লেশনের জন্য আমরা নমিনাল এবং রিয়েল জিডিপিটা মেজার করি। কেন, সেটার ব্যাখ্যা আমি আগেও দিয়েছি। কারণ একটা দেশের রিয়েল ওয়েলফেয়ার যদি বৃদ্ধি পেতে হয়, তাহলে অর্থের ভ্যালুতে তো সেটা মেজার করা যায় না, সেটার রিয়েল ফিজিক্যাল প্রোডাক্টের ভিত্তিতে মেজার করতে হবে। এখন মনে করো এই বছর 100 মন হুইট প্রোডাকশন হলো, তো সেটার প্রাইস মনে করো সেটা 100 মন হলো গত বছর, সেটার প্রাইস মনে করো যে তোমার 100 টাকা করে, 1000 টাকা করে ধরো, এক মন 1000 টাকা করে ধরো। ঠিক আছে, তাহলে আমার এখানে দেখো যে 100 মন 100 কেজি মনে করো, সিম্পল করি 20 টাকা করে কেজি, তাহলে আমার হচ্ছে কত, 2000 টাকা। এখন এই বছর আসলো কত, মনে করো এই বছর আমার আসলো হলো এটা মনে করো যে 80 কেজি। ঠিক আছে, আর ইনফ্লেশন বেড়ে আবার মনে করো হয়ে গেল 30 টাকা, তাহলে আমার জিডিপি কত হচ্ছে, জিডিপি হচ্ছে আমার 2400। গত বছর 100 কেজি হয়ে আমার হলো 2000, আর এই পাশে 80 হয়ে দাম বেড়ে আমার এটা হলো 2400। তাহলে আমি এটা মিসলিডিং দিল না, মিসলিডিং ইনফরমেশন দিল না। কারণ এই ইনফ্লেশন যদি আমি এখানে ধরে নিচ্ছি, তো ইনফ্লেশন ফলে আমার দেখা যাচ্ছে এবছর আমার বেশি আউটপুট হয়েছে, বেশি মানে বেশি টাকা, বেশি জিডিপি বেশি, আসলে তো না। এই জন্য এই মিসলিডিং ইনফরমেশনটাকে আমরা ইয়ে করি, মানে কি বলে, মানে রিমুভ করার জন্য বা এটা থেকে আমরা পরিত্রাণের জন্য আমরা কি করি, যে একটা বেজ ইয়ার প্রাইস ধরি। বেজ ইয়ারটা এটা মনে করো যে 22 সাল, এটা হচ্ছে 23 সাল, সেক্ষেত্রে আমরা একটা বেজ ইয়ার ধরি। বেজ ইয়ারটা মনে করো আমরা ধরি 19 সাল। 19, এই 19 সালে মনে করো প্রাইস ছিল আসলে 18 টাকা। এখন এই 18 দিয়ে আমি এই সালেরটাও গুণ করি, এখানে এটাকেও 18 দিয়ে গুণ করি, এটাকেও আমি 18 দিয়ে গুণ করি, করলে আমার যেটা আসে সেটা হচ্ছে এই সালের বেসিসে আমার কত হইলো সেটা। তো তাহলে কত হইলো, এখানে 1800 হবে, আর এখানে হবে কত, 8 শূন্য 1864 হাতে 1, 8 আর 1 1814, অর্থাৎ
এই বছরের জিডিপি আমার এত, এই বছর জিডিপি, এটা আবার রিয়েল পিকচারকে দিলে এইটাকে আমরা বলি রিয়েল জিডিপি, রিয়েল, এটা হচ্ছে রিয়েল। আর এই যেটা পাইলাম এইটা হচ্ছে আমার নমিনাল, নমিনাল। তাহলে নমিনাল আসলে আমার রিয়েল পিকচারটা দেয় না, রিয়েলটা আমার রিয়েল পিকচার দেয়, এই জন্য এটা করা হয়। যদিও এখানে হয়তো মনে করো যে তোমার 110 কেজি হইলো, মনে করো এখানে তোমার 80 কেজি নয় 110 কেজি হইলো, কিন্তু এটার থেকে এটা অনেক বেশি দেখায়। মানে এখানে যদি তোমার 10% বাড়ে তাহলে এখানে বাড়তেছে তোমার মনে করো যে 20%। তো এই জন্যই এই রিয়েল আর নমিনালের কনসেপ্টটা আমরা চালু করেছি বা ব্যবহার করা হয়। তো ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে। তাহলে এটা এখন রিয়েলটা কি? রিয়েলটা হচ্ছে ওই যে একটা বেজ ইয়ার ধরি সেটার এগেনস্টে করি, তাহলে আমরা বুঝতে পারি। এই যে 2019 সাল ধরলাম না বেজ ইয়ার, এটা 5-7 বছর পর পর আবার আমরা চেঞ্জ করি। চেঞ্জ করে তখন দেখা যায় একটা একটা খুব সাউন্ড ইয়ার, যে ইয়ারে কোনো ধরনের সমস্যা নেই, সেইটা সেরকম একটা ইয়ার আমরা কনসিডার করি। মনে করো এরপরে আমরা ধরবো হয়তো 25 সাল বা 24 সাল, এরকম আর কি। যাই হোক, সাধারণত 5-7 বছর পরে, 5 বছর পর বা 7 বছর পরে এটা চেঞ্জ করা হয়, 5 বছর পরে সাধারণত করা হয় আর কি। আচ্ছা, তাহলে রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপির ভিতরে পার্থক্য আমরা বুঝলাম। এবং এই জন্য তুমি দেখবা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর যে পরিসংখ্যান গুলো থাকে, পরিসংখ্যান ব্যুরো, সেখানে কিন্তু এই বেজ ইয়ার প্রাইস এবং নমিনাল ইয়ার কারেন্ট ইয়ার প্রাইস এরকম দুইটা কলাম থাকে বোঝার সঙ্গে। ওকে, তাহলে আমরা ইনফ্লেশনের কনসিডার করার বিষয়টা আমরা বুঝলাম। আম, আচ্ছা, এরপরে আসতেছে কি দেখো, পপুলেশনকে দিয়ে আমরা একটা ভালো ইন্ডিকেশন পাই। এরপর আরেকটা আসতেছে, সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এটা রাজনৈতিক ইস্যুজ, মানে পলিটিক্যাল ইকোনমি, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ইস্যু। টেকিং অ্যাকাউন্ট অফ এক্সচেঞ্জ রেট, দি ইউজ অফ পিপিপি মেজার। পিপিপি বলতে বোঝা হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি এক্সচেঞ্জ রেট। সংক্ষিপ্ত ভাবে আমরা বলতে পারি, মনে করো যে এখানে কি বলতেছে দেখো, আমরা যে আমাদের এক্সচেঞ্জ রেট, মনে করো যে আমাদের ডলার 1 বছর আগে ছিল 80 টাকা, এখন হয়ে গেছে তোমার 120 টাকা। তো এই 1 বছরে কি আমরা এত নিচে নেমে গেছি? আমাদের জীবনযাত্রার মান কি ইয়ে মানে 80 টাকার থেকে 120 টাকার মান 40, মানে হাফ, প্রায় 50% বেড়ে গেছে। তো আমাদের 50% যদি বেড়ে যায়, তার মানে কি আমাদের 50% জীবনযাত্রার মান কমে গেছে নাকি? তা তো কমেনি। তাহলে এই যে এক্সচেঞ্জ রেট আমরা প্রিভেল করে মার্কেটে, এটা কিন্তু আসলে ট্রু আমার কন্ডিশনটাকে বুঝাই না। সেই জন্য বলতেছে, এখানে বলতেছে কি দেখো যে the exchange rate may be a poor indicator of purchasing power parity, purchasing power of a country at home। অর্থাৎ এই যে পার ক্যাপিটা জিডিপি আমি বলছি কত, মনে করো পার ক্যাপিটা জিডিপি আমি বলতেছি আমার এখানে মনে করো পার ক্যাপিটা জিডিপি আমি বলতেছি, পার ক্যাপিটা জিডিপি মনে করো জিডিপি, এটা মনে করো আমি ধরতেছি $3000 ফর এক্সাম্পল। কিন্তু এই $3000, তার মানে কি $3000 কত আসতেছে? 30,000, তাই তো? 30,000 টাকা না কত? 3,000 সাথে 3 লাখ, তাই তো? 3,000 তো, এবার একটা শূন্য দাও, তাহলে 3 লাখ আসতেছে। মানে আমার, আমাদের মার্কেট পার্সেন্ট
$3000। আচ্ছা, এটা একটু করে নাও, না মনে করো $2000 ধরি। $2000। $2000 যদি হয়, $2000 মনে করো যে আমার 100 টাকা করে ধরো। $1 সমান তার মানে এটা টাকার অঙ্কে আসতেছে কত? টাকার অঙ্কে আসতেছে কত? আম, এই তো 2 লাখ, তাই না? 2 লাখ আসতেছে। তো 2 লাখ হইলে আম, এটা আমার মনে করো যে পার ক্যাপিটা জিডিপি, পার ক্যাপিটা আর কি, তো পার ক্যাপিটা ইনকাম যেটাই বলো। তো এখন আম, আসলে এই যে 2 লাখ আমার বলতেছে অন অ্যান এভারেজ 2 লাখ। তো আসলে এই 2 লাখে আমি যে পরিমাণ কমোডিটি পাচ্ছি আর কি, সেটা দিয়ে আমার জীবনযাত্রার মান নির্ণয় করা হচ্ছে, বা এই এই $2000 এগেইনস্টে। কিন্তু আসলে এই $2000 আমি যে বলতেছি আমার পার ক্যাপিটা ইনকাম, তো $2000 কিন্তু আসলে যে পরিমাণ কমোডিটি আমাকে দিচ্ছে, সেই পরিমাণ কমোডিটি আমি কিন্তু যদি দুইটা দেশের সাথে তুলনা করি, তাহলে কিন্তু আমার জীবনযাত্রার মান অনেক বেশি হচ্ছে। আসলে আহ, এই 100 টাকা যে আমরা ধরছি, আসলে কিন্তু এই 100 টাকা, $1 সমান 100 টাকা, আমরা এইটা অনেক বেশি ধরছি। কারণ আমার এই যে $2 লাখ, আসলে কিন্তু এই 2 লাখ, 2 লাখ টাকা, এটার চেয়ে কিন্তু বেশি আমার প্রোডাক্ট পায় আর কি। কারণ এই $2000 আমেরিকাতে যে পরিমাণ কমোডিটি পাওয়া যাচ্ছে, ঠিক আছে, আমার দেশে কিন্তু এই $2 লাখ তার থেকে বেশি কমোডিটি পাওয়া যায়। কাজে তাদের জীবনযাত্রার মান আর আমাদের জীবনযাত্রার মান কিন্তু যেভাবে হিসাব করা হয় তার থেকে অনেক ভালো। মানে মনে করো যে আমেরিকাতে যে $2000 যে পরিমাণ জিনিস পাওয়া যাচ্ছে, এই পরিমাণ জিনিস আহ $2000 যে পরিমাণ পাওয়া যাচ্ছে, এই এই 2000 $2000 যে পরিমাণ জিনিস পাওয়া যাচ্ছে, এই পরিমাণ জিনিস আমার দেশে কিনতে গেলে মনে করো লাগতেছে $1,20,000। তার মানে এই $2000 বলতে আমি বোঝাচ্ছি 1,20,000, ঠিক আছে। তার মানে এক্সচেঞ্জ রেটটা 100 জায়গায় আমার আরো কম হওয়ার কথা। এটা এখানে বোঝাচ্ছে যে, কারণ এইভাবে আমরা হিসাব করে দেখি যে কি বলি, যে আমাদের জীবনযাত্রার মান, আমার জীবনযাত্রার মানটা এইভাবে হিসাব করি। সেই জন্য বলতেছে এই এই এক্সচেঞ্জ রেটটা একটা পুয়ার ইন্ডিকেটর ফর আওয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং। সেই জন্য বলতেছে পার্চেসিং পাওয়ার প্যারিটি। এইটা প্যারিটিটা কি বলতেছে যে একটা বাস্কেট অফ কমোডিটি, সেই বাস্কেট অফ কমোডিটিস কিনতে মনে করো যে চুল কাটানো, আমেরিকাতে কাটাতে $10 লাগে, আর আমাদের দেশে কাটাতে 100 টাকা লাগে। তো তাহলে 10 গুণ লাগতেছে। তারপরে আমি মনে করো যে আবার আমি বাসে 10 মাইল যাব, আমাকে দেখা যাচ্ছে আমি 20 টাকা লাগতেছে। তো আর আমেরিকাতে লাগতেছে মনে করো $5। তো তাহলে আমি সার্ভিস একই পাচ্ছি, কিন্তু টাকার অঙ্কে কিন্তু তারা বেশি দিচ্ছে। কারণ আমার এক্সচেঞ্জ রেটটা ওইভাবে হওয়া উচিত। এটা কি, যে পার্চেসিং পাওয়ার প্যারিটি রেট আছে, and exchange rate corrected to take into account the purchasing power, অর্থাৎ ক্রয় ক্ষমতা সেটা অফ কারেন্সি, of a currency. $1 would buy the same in each country after conversion into its currency at PP rate. মানে $1 would buy the same in each country after conversion into its currency at the PP rate. অর্থাৎ
$1 তো আমেরিকাতে কি পরিমাণ জিনিস পাওয়া যাচ্ছে, মানে সেই পরিমাণ জিনিস আমার দেশে কিনতে কয় টাকা লাগতেছে, সেটা হচ্ছে পার্চেসিং পাওয়ার রেট। তার $1 যে পরিমাণ কিনতে আমেরিকাতে কিনতে লাগে, সেই পরিমাণ জিনিস কিনতে আমার মনে করো লাগে $60, তাহলে আমার পার্চেসিং পাওয়ার রেট হবে $1 সমান 60। এইভাবে যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে আমার পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি বেড়ে যাচ্ছে। এইখানে দেখো যে কিছু কান্ট্রি কম্পেয়ারিং ন্যাশনাল স্ট্যাটিস্টিক, এই যে পোল্যান্ড, গ্রিস, পর্তুগাল, সব দেশ কিন্তু এদের যে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ রেট, সেইটার বেসিসে যদি তাদের জিডিপি নির্ণয় করা হতো, তাহলে তার পার ক্যাপিটা জিডিপি আসতেছে কিন্তু এই 34.8। কিন্তু যদি এই পার্চেসিং পাওয়ার স্ট্যান্ডার্ড মেজার করা হতো, তাহলে তাদের তাদের তোমার পার ক্যাপিটা ইনকাম আসতো এই যে 65, এরকম আর কি। তো তো এই হলো বিষয়, অর্থাৎ জিডিপি দিয়ে সরাসরি একটা দেশের ওয়েলফেয়ার মেজার করা যায় না, এটা এখানে বোঝানোর কথা হলো আর কি। দেখো ইউএস এর কমে যাচ্ছে, কিন্তু ইউএসএ কিন্তু কমে যাচ্ছে, আয়ারল্যান্ডের কমতেছে, লুক্সেমবার্গ কমতেছে, কিন্তু গরিব দেশগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে দেখো চেক রিপাবলিক 82 হচ্ছে আর কি। এইটা হচ্ছে আমার বলছে যে এই পার্চেসিং পাওয়ার প্যারিটি একটা নতুন মেজার, একটা স্ট্যান্ডার্ড মেজার, যেটার মাধ্যমে রিয়েল পিকচারটা আমরা পাই। ওকে, তাহলে এই হলো আর কি আমাদের আলোচ্য বিষয়। আর কিছু প্রবলেমস আছে ন্যাশনাল ইনকাম মেজারমেন্টে, সেই জিনিসটা তোমরা এখানে দেখবা, এখানে দেখলে বুঝতে পারবে আর কি। এরপর আসতেছে আমরা যে ইনকামটা মেজার করলাম, এটা আমরা কিভাবে খরচ করতেছি, ইকোনমিতে কিভাবে এটা তোমার সার্কুলেট হয়, সেই জিনিসটা আমরা এখানে দেখবো আর কি। ঠিক আছে, তো সেটাকে আমরা বলি সার্কুলার ফ্লো অফ ইনকাম। আর এই যে তোমার কি বলে বিজনেস সাইকেলের কথাটা বলছিলাম, যে বিজনেস সাইকেলটা হচ্ছে বিভিন্ন সময় এই জিডিপির যে গ্রোথ, সেটাকে নির্দেশ করে। এক তো এটা আর একটু পরে আসে। আমরা এখন ইনকাম যেটা আমরা পাইলাম, সেটা আমরা কিভাবে করি দেখো, তো সেটা সার্কুলার ফ্লো অফ ইনকাম। এই যে সার্কুলার ফ্লো অফ ইনকাম, এটা কিভাবে, এই যে ইনকামটা জেনারেট হচ্ছে, সেটা কিভাবে ইকোনমিতে ঘুরপাক খাচ্ছে, সেই জিনিসটা আর কি। এটা দুইটা ফ্লো আছে। একটা ফ্লো তো আমি বলছিলাম এই যে এটা যে ফ্লোটা আমরা দেখাইছিলাম, সে ফ্লোটা হচ্ছে এরকম ছিল, তোমরা হয়তো সে ফ্লোটা হয়তো এরকম ছিল আর কি। মনে করো যে এই হলো, এখানে ছিল ইন্ডাস্ট্রি, এখানে ছিল হাউস হোল্ড। এখান থেকে ইনকাম ফর্মে আসতেছে, এখান থেকে ইনকাম, আর এখান থেকে এক্সপেন্ডিচার হচ্ছে, এখান থেকে ইনকাম হচ্ছে, এই জাতীয়। তো এইটা এখন আর একটু ইলাবোরেট ফর্ম আমরা দেখাতে চাচ্ছি। সেটা কি, সেটা দেখো, সার্কুলার ফ্লো অফ ইনকাম। ইনার ফ্লো, দুইটা ফ্লো আছে, ইনার ফ্লো, উইথড্রল এন্ড ইনজেকশন। ইনার ফ্লোটা কি, ইনার ফ্লো যেটা দেখালাম ওইটাই, এই যে এই যে ইনার ফ্লো, যেটা এইটুকু আমরা দেখাচ্ছিলাম কিন্তু আমি, ফ্যাক্টর পেমেন্টস আসতেছে হাউস হোল্ডে, আবার এটা কনসাম্পশনের মাধ্যমে খরচ হয়ে যাচ্ছে, এইটুকু এইটুকু এইটুকু। কিন্তু এটার বাদেও যখন ইকোনমিতে আরো কিছু ফ্যাক্টরস থাকে আর কি, যে এই কনসাম্পশন, এখানে শুধু কনসাম্পশন করতেছে না, কনসাম্পশন ডোমেস্টিক্যালি প্রডিউস গুডস এন্ড সার্ভিসেস। এখানে এখানে এই যে কনসাম্পশন হচ্ছে, এটা হচ্ছে ডোমেস্টিক্যালি দেশের ভিতরে গুডস এন্ড সার্ভিসেস। কিন্তু এর আর একটা অংশ কি হয়, ইনকামের একটা অংশ কি হয়, ইনকামের একটা অংশ হয় সে কনসাম্পশন করে, আর একটা অংশ সেভিংস করে, আর একটা অংশ সে ট্যাক্স দেয়। এই C+S+D, কনসাম্পশন, সেভিংস, ট্যাক্স। মানে একজন ব্যক্তি যদি ইনকাম হয়, তাহলে সে কি করে, সে কিছু অংশ খরচ করে, কিছু অংশ সেভিংস করে, আর কিছু অংশ ট্যাক্স দেয়।
তো সেটা এখানে বলতে হচ্ছে, এখানে কিছু অংশ খরচ করলো আর কিছু অংশ সেভিংস করলো। সেভিংসটা কোথায় হচ্ছে? ব্যাংকে রেখেছে। আবার কিছু অংশ ট্যাক্স দিল, ট্যাক্সটা সরকার নিচ্ছে। আর ইম্পোর্ট করতেছে, অর্থাৎ ইম্পোর্টেড গুডস সে কিছু কিনতেছে। তাহলে এইটা হচ্ছে তার এই এই অংশটুকু আবার এই এই 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এখন ব্যাংকে যখন যাচ্ছে টাকাটা, সেটা এই ইন্ডাস্ট্রি আবার সেইখান থেকে ইনভেস্টমেন্ট করতেছে, অর্থাৎ ব্যাংক থেকে লোন নিয়ে সে ইনভেস্ট করতেছে। এই আরেকটা সেক্টর। আর গভর্নমেন্ট কি করতেছে? গভর্নমেন্ট এটাকে এক্সপেন্ডিচার করতেছে। এক্সপেন্ডিচার করলে তার মানে কি, সে আবার এইখান থেকে কিনতেছে জিনিসপত্র, রড সিমেন্ট টিমেন্ট সব কিনতেছে, শিক্ষা উপকরণ সব কিনতেছে। আর এই টাকাটা অ্যাব্রোড, বিদেশে চলে যাচ্ছে। বিদেশ আবার আমাদের এক্সপোর্টেড কমোডিটি কিনতেছে, সেটা ইনজেকশন হচ্ছে। এই সিস্টেমটাকে আমরা বলি সার্কুলার ফ্লো অফ ইনকাম। তো এটার কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে তোমার বিষয়টা দেখো এবার কিভাবে এটা কাজ করে দেখো। উইথড্রল আর ইনজেকশন। এখন উইথড্রল আর ইনজেকশন বলতে বোঝাচ্ছে, ইনজেকশন বলতে এখানে দেখো, এইটা হচ্ছে ইনজেকশন, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যাচ্ছে যেটা, সেটা ইনজেকশন। আর হাউসহোল্ড থেকে যেটা অন্যদিকে যাচ্ছে সেটা হচ্ছে উইথড্রল। অর্থাৎ এই উইথড্রল এবং ইনজেকশন যদি সমান হয় তাহলে ইকোনমি ব্যালেন্স থাকলো আর কি। কিন্তু উইথড্রল আর ইনজেকশন যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু ইকোনমি আর ব্যালেন্স অবস্থা থাকে না আর কি। সেটা কি সমস্যাটা হয় সেটা দেখি। উইথড্রলটা বলতে কি বোঝাচ্ছে? যে সেভিংস, ট্যাক্স আর ইম্পোর্ট এক্সপেন্ডিচার। আর ইনজেকশন বলতে বোঝাচ্ছে ইনভেস্টমেন্ট, যেটা বেসিক্যালি এডি। এডি বলে এগ্রিগেট ডিমান্ড, ডোমেস্টিক ডিমান্ড প্লাস এই যে ইনজেকশন, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট যেটা করতেছে, ব্যাংক থেকে টাকা নিয়ে করতেছে, গভর্নমেন্ট পারচেজ করতেছে। আর একটা হচ্ছে এক্সপোর্ট এক্সপেন্ডিচার আর কি, এক্সপোর্টের পিছনে যে খরচটা করতেছে আর কি। এটা বিদেশ থেকে যেটা আছে, মানি ফ্লোজ ইনটু দ্য সার্কুলার ফ্লো ফ্রম অ্যাব্রড when residents abroad buy or exports goods and services। এই হলো ইনজেকশন। তা উইথড্রল, উইথড্রলটা কি? ডাব্লিউ, এটা সেভিংস, ট্যাক্স, ইম্পোর্ট। ঠিক আছে। আর ইনজেকশনটা হচ্ছে এটা, ইনজেকশন হচ্ছে ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর এক্সপোর্ট। এই তো এটার ভিতরে রিলেশনশিপটা কিভাবে আসে আর কি। মানে যদি এটা সমান না হয় তখন এটা ইকোনমিতে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়। কিভাবে ইমব্যালেন্স সৃষ্টিতে হয় সেটা দেখো। রিলেশনশিপটা এখান থেকে আমরা দেখতে পাই যে এই যে গভর্নমেন্ট এখানে যে খরচটা করে সেটা ট্যাক্সের থেকে খরচটা করে। এখন যে খরচ বেশি করে বা খরচ কম করে তাহলে কি হয়? ইনভেস্টমেন্ট বেশি হয়, কম হয় তাহলে কি হয়? এক্সপোর্ট বেশি কম হলে কি হয়? সেই জিনিসটা, এই জিনিসটা একটু দেখো। দেয়ার দিস লিঙ্কস হাউয়ার ডু নট গ্যারান্টি যে সেভিংস সমান ইনভেস্টমেন্ট হবে আর কি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সমান হবে, এটা একটা আরেকটা সমান হবে সেটা গ্যারান্টি দেয় না। ফলে কি হয়? যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের চেয়ে ট্যাক্স বেশি হয়, or it may choose spend more than receive tax, so to run a budget deficit। অর্থাৎ গভর্নমেন্ট যদি বেশি খরচ করে ট্যাক্সে চাই তাহলে একটা বাজেট ডেফিসিটের দেখা যায় আর কি, অর্থাৎ ডেফিসিট বাজেট দেখা যায়। আবার দ্য প্ল্যান ইনভেস্টমেন্ট যে মে বি ইকুয়াল টু প্ল্যান্ড উইথড্রল। ঠিক আছে। তো আচ্ছা, তখন কি করে? বাই বরোয়িং অর প্রিন্টিং মানি দে মেক আপ দ্য ডিফারেন্স। ঠিক আছে। গভর্নমেন্ট যদি বেশি খরচ করে তখন ট্যাক্সের চেয়ে যদি বেশি, এখন যেটা গভর্নমেন্ট করতেছে, তখন কি হয়? যে সে টাকা ছাপায় অথবা কোনো জায়গাতে বড় করে, করলে তখন ইনজেকশন এবং এটা সমান হয়, নাহলে এটা ইমব্যালেন্স সৃষ্টি হয় আর কি। এরপরে কি আসতেছে? যে ইকুইলিব্রিয়াম ইন দা
সার্কুলার ফ্লো। এই যে ইকুইলিব্রিয়াম যদি না হয় এখানে দেখো, বাট অ্যাজ ন্যাশনাল ইনকাম রাইজেস, so households will not only spend more domestic goods but also save and pay more taxes and buy more imports. In other words, withdrawals will rise. অর্থাৎ যে ন্যাশনাল ইনকাম বৃদ্ধি পায় তখন কি বলতেছে যে ডোমেস্টিক গুডসে বেশি করবে, বেশি সেভ করবে, বেশি ট্যাক্স লাগবে, বেশি ইম্পোর্ট করবে। ইন আদার ওয়ার্ডস উইথড্রলস উইল রাইজ টু, উইথড্রলস বেড়ে যাবে। দিস উইল কন্টিনিউ আনটিল দে হ্যাভ রিজন আপ টু অ্যান ইনজেকশন। ইনজেকশন যদি বেড়ে যায় তাহলে তখন কি হয় যে বেশি ইনকাম হয়। এখানে বলছে যে অ্যাজ দ্য ন্যাশনাল ইনকাম রাইজেস বিকজ অফ ইনভেস্টমেন্ট বেড়ে গেল আর কি। কারণ এখানে যদি ইনভেস্টমেন্ট বেড়ে যায়, এখানে দেখো ইনভেস্টমেন্ট বা এগুলো ইনজেকশন যদি বেড়ে যায় তখন এই ইনকাম যত এখানে তখন ফ্যাক্টর ইনকাম বেড়ে যাবে আর কি, হাউস হোল্ড ইনকাম বেড়ে যাবে। বেড়ে গেলে সে বেশি সেভ করবে, বেশি ট্যাক্স দিবে, বেশি ইম্পোর্টেড গুডস কিনবে। ঠিক আছে, তো সেটা সেটা কিভাবে ব্যালেন্স করতেছে দেখো। সেটা as national income rises, households will not only spend more on, মানে এইগুলো খরচ করবে আর কি। ফলে আলটিমেটলি কি হবে, দাস ইকুইলিব্রিয়াম হ্যাজ বিন রিচড, অর্থাৎ দাস এই উইথড্রল এবং ইনজেকশন সমান হবে আর কি। সমান না হওয়া পর্যন্ত আবার ওই পদ্ধতি চলতে থাকবে। যদি ইনজেকশন কম হয় তখন তোমার উইথড্রল কম হবে, কম হয়ে এটা দুইটা সমান হতে হবে আর কি, দুইটা সমান না হওয়া পর্যন্ত এটা চলতে থাকে। এখানে এই সিস্টেমটা বলা হয়েছে আর কি। আচ্ছা, এই হলো আমাদের ন্যাশনাল ইনকামের বিষয়। এখন আমরা এই যে ন্যাশনাল ইনকাম, এখন এই যদি এটাই দেখো যে যদি ইনভেস্টমেন্ট বেশি হয় তখন কিন্তু ন্যাশনাল ইনকাম বেড়ে যায় বা জিডিপি বেড়ে যায়। তো জিডিপি যদি বেড়ে যায় তাহলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে। আবার যদি এই জিডিপি এখানে ইনভেস্টমেন্ট কমে যায় বা অ্যাগ্রিগেট ডিমান্ড কমে যায় তখন কিন্তু জিডিপি কমে যায়। তো এই কমা বা বাড়াটা হচ্ছে তোমার বিজনেস সাইকেল। এই বিজনেস সাইকেলটা কি কি ফর্ম আমরা এখানে দেখি, তাই দেখো। বিজনেস সাইকেলটা কিভাবে বলতে চাইবে? বিজনেস সাইকেলটা এই যে অ্যাকচুয়াল গ্রোথ এবং পটেনশিয়াল গ্রোথ, এটা ফ্যাক্টরস অ্যাফেক্টিং, এই জিনিসটা তোমরা একটু দেখবা যে এই অ্যাকচুয়াল গ্রোথটা কি, যে পার্সেন্টেজ ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল আউটপুট অ্যাকচুয়ালি প্রডিউসড, এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রোথ। পটেনশিয়াল বলতে বোঝাচ্ছে যে পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য ক্যাপাসিটি অফ দ্য ইকোনমি টু প্রডিউস, দি পার্সেন্টেজ ইনক্রিজ, যেটা মানে ক্ষমতা যেটা বাড়লো আর কি সেটা। Potential output, the sustainable level of output that could be produced in the economy, যেটা হতে পারতো কিন্তু হয়নি আর কি। That means on that involves a normal level of capital capacity utilization does not result in rising inflation. Okay. আচ্ছা, আউটপুট গ্যাপ, এই পটেনশিয়াল আর রিয়েলের ভিতরে পার্থক্যটাকে আমরা পটেনশিয়াল আউটপুট গ্যাপ বলতেছি। এখন এই গ্যাপটা কি জন্য হয়, সেই গ্যাপের মাধ্যমে আমরা বিজনেস সাইকেলটা কিভাবে ওয়ার্ক করে সেটা দেখাচ্ছি আর কি। দেখো বিজনেস সাইকেল, এই জিনিসটা তোমরা একটু দেখো আর কি, কারণ এটা পরে লাগবে। এই যে বিজনেস সাইকেলটা আসলে কি হয় যে ইকোনমি গ্রো করতে থাকে কিন্তু এই যে উত্থান পতন হয়, কোনো সময় নিচে নামে, জিডিপি রেট নিচে নামে, আবার উপরে যায়, আবার নিচে যায়, আবার উপরে যায়, আবার নিচে যায়। এই যে জিনিসটা, এটাকে আমরা বলি বিজনেস সাইকেল। তো এই বিজনেস সাইকেলটা কেন হয় সেই কারণটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো আর কি। তো বিজনেস সাইকেল ইটসেলফ কি সেই জিনিসটা তোমরা একটু দেখবা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আবার এটা সম্পর্কে আলোচনা করব। এই বিজনেস সাইকেলটা শুধু দেখবা আর কি, আর যেগুলো পড়ানো হলো এটা দেখবা। এগ্রিগেট ডিমান্ডটা কি এবার দেখো। টোটাল স্পেন্ডিং অন গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড ইন দ্য ইকোনমি, ইট কনসিস্ট অফ 4 এলিমেন্টস: consumer expenditure, C, investment, government expenditure, export, less import, অর্থাৎ এডি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এটা লাগবে। এডি মানে এগ্রিগেট ডিমান্ড, সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস সেভেন। এখন এগ্রিগেট ডিমান্ড বলতে আমরা এটা বুঝি। আবার সাথে সাথে কোশ্চেন হচ্ছে এগ্রিগেট সাপ্লাই থাকে।
এগ্রিগেট সাপ্লাই বলতে বোঝাচ্ছে যে এই যে প্রোডাকশন ক্যাপাসিটিটা হচ্ছে এগ্রিগেট সাপ্লাই হিসেবে দেখানো হয়। এখানে যেটা বলা হয় যে লেবার ফোর্স, মেশিন টুলস, তারপরে স্টেট অফ টেকনোলজি, এই জিনিসগুলো নিয়ে আসলে ওই এগ্রিগেট সাপ্লাইটাকে আমরা বুঝাই আর কি। তো এখানে যদি কোনো কোশ্চেন থাকে বলো আর কি, আমরা এখন নেক্সট এতে যাব আর কি। এগ্রিগেট সাপ্লাইটা কোন কোশ্চেন? नो सर। আচ্ছা, তাহলে তাহলে আমরা এই নতুন একটা টপিকে যাইতে পারি কিনা। এগ্রিগেট সাপ্লাইটা তোমরা খুব ভালোভাবে দেখো। আর এই বিজনেস সাইকেলের টাইপটা দেখো। বিজনেস সাইকেল ইন প্র্যাকটিস এটা সারা ইকোনমি ব্যাপী হয় আর কি, সব দেশেই হয়, কম আর বেশি। এই জিনিসটা আসলে বিষয়টা এরকম আর কি। এই দেখো সব দেশে হচ্ছে কিভাবে, এখানে দেখো, এখানে এখানে একটা উদাহরণও দেওয়া আছে মনে হয়। এই যে দেখো, এটা হচ্ছে টিপিক্যাল একটা ফর্ম। আসলে এটা আরো অনেক উত্থান পতন হতে পারে আর কি। সেটা আরো নিচে আসো, নিচে দেখো। এখানে দেখো যে গ্লোবাল ইউকে অ্যান্ড গ্লোবাল ইকোনমিক গ্রোথ, এই যে দেখো এরকম হচ্ছে 80 সাল থেকে এই 2020 পর্যন্ত। তো এটা হচ্ছে রেট অফ ইকোনমিক গ্রোথ, ঠিক আছে, ইউকেটা এবং এই যে বিভিন্ন দেশে। ইউএসএ টা দেখো, ইউকে দেখো, ওয়ার্ল্ড দেখো। এই যে কোনো কোনো নেগেটিভ হচ্ছে এই গ্রোথ রেট, আবার কোনো কোনো বার 7%-এর উপরে আছে, 5%-এর উপরে আছে। এই যে গ্রোথ রেট হচ্ছে আর কি, এটা গ্রোথ, এটা হচ্ছে বিজনেস সাইকেল, যে কোনোবার কম হচ্ছে, কোনোবার বেশি আছে। এখন আমরা এটা কেন স্টাডি করি, যে এরকম যদি হয় তাহলে দেখা যাচ্ছে অল্পের ভিতরে যাচ্ছে, কিন্তু এইরকম যেন না হয়। বিকজ এইটা দেখো নেগেটিভ এক্সপেন্ডিচার আছে, অর্থাৎ প্রচুর আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে, এখানে আরো আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে, অ্যান্ড ইকোনমি অ্যান্ড পিপল সাফার এ লট because they do not have jobs, they do not have income, and say they actually suffer or pass difficult times. That is why আমাদের strategy হচ্ছে যে we do not allow this fluctuation after certain level. অর্থাৎ এটা কমানোটা হচ্ছে ইকোনমির মেন চ্যালেঞ্জ। ওই যে পলিসি ইস্যু বলছিলাম না, 5 পলিসি ইস্যু, সেখানে এই বিজনেস সাইকেলটা যেন না কমে এরকম, সেটাই কিন্তু একটু বাড়া কম হবে। এটা হয়তো ডিভাইন ইকোনমি হলে হয়তো এটা সম্ভব ছিল যে এটা বেশ এর ভিতরে রাখা আর কি, মানে হিউম্যান এরর তো থাকবে আর কি। তো তখন এটা হয়তো, কিন্তু যেহেতু ম্যানকাইন্ড ম্যানমেড সিস্টেম, কাজে এখানে এই দুর্বলতা থাকবে আর কি। তো এটা অ্যানুয়াল এভারেজ গ্রোথ রেট, অ্যাকচুয়াল আউটপুট, জিডিপি, পটেনশিয়াল, এটা পটেনশিয়ালটা দেখা আছে। আচ্ছা, তো এটাই মোটামুটি। তোমরা একটু দেখো যে 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 টপিক গুলো বলা হয়েছে আর কি, শুধু বিজনেস সাইকেল একটু ভালো করে দেখবা, আর ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট, আর সার্কুলার ফলো আপ ইনকাম, এটা দেখবা। বিজনেস সাইকেলের যে ইয়েটা, বিভিন্ন ধাপটা এখানে বলা হয়েছে। হাইপোথেটিক্যাল বিজনেস সাইকেল যেটা বলছে আর কি, এখানে দেখো যে আপটার্ন, ওই যে এই এক্সপেনশন, পিক আওয়ার, পিকিং আউট, স্লো ডাউন, এটা এত ডিটেল পড়ার দরকার নেই। তোমরা ওই জাস্ট এই সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা দেখবা আর কি। ওকে, এখন আমরা নেক্সট আরেকটা স্লাইডে যাই। শুরু করে রাখি আমরা। সেখানে আমরা কি দেখবো সেটা দেখবো, সেটা দেখি আর কি। উম, সেটা হচ্ছে যে এই যে
এটা অন্য একটা বই থেকে আমরা আসতেছি, অন্য একটা বই। হুম, এই আস্তে কথা। আচ্ছা, আমরা এখন এটা তোমার শেয়ারে দিচ্ছি। হুম, এখানে দেখো, আগের যে বইটা সেটা হচ্ছে সলোমনের বই। এইটা হচ্ছে তোমার আহ, দেখতে পাচ্ছ মনে হয় এটা হুবার্ট হুবার্টের বই, হুবার্ট এন্ড অব্রিয়েন। এখানে আমরা যেটা দেখবো, এগ্রিগেট এক্সপেন্ডিচার, ওই যে এগ্রিগেট এক্সপেন্ডিচার এন্ড আউটপুট ইন দ্য শর্ট রান, অর্থাৎ বিজনেস সাইকেল যে কেন হচ্ছে সেই জিনিসটা এখানে দেখবো আর কি। এখানে দেখো যে এখানে কিছু একটা গল্প দেওয়া হয়েছে, যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। উম, তারপরে আসছে যে এইখানে দেখো, এই যে এগ্রিগেট এক্সপেন্ডিচার বা এগ্রিগেট ডিমান্ড যেটাকে আমরা বলছি, এগ্রিগেট ডিমান্ডটা হচ্ছে এই যে দেখো, ওই এই যে C+I+G NX দেখছিলাম না আগে, ওখানে আসলে এডি ছিল আর এখানে এই দিয়েছে আর কি, এগ্রিগেট এক্সপেন্ডিচার বা এগ্রিগেট ডিমান্ড। এক্সপেন্ডিচার বলতেই তো ডিমান্ডের একটা রূপ আর কি। দেখো ওটার সাথে একটা মিল আছে কিন্তু, C+I+G। এখন বলতেছে যে এখানে যে আমরা এখানে বলতেছি কি, দেখো, উই নাও টার্ন টু এক্সপ্লোরিং দ্য কজেস অফ বিজনেস সাইকেল। যে বিজনেস সাইকেল নিয়ে আমরা পড়ে আসছি আর কি। উই বিগিন বাই এক্সামিনিং দ্য ইফেক্ট অফ চেঞ্জেস ইন টোটাল স্পেন্ডিং। ওই যে টোটাল স্পেন্ডিং যেটা ইনজেকশন হচ্ছে আর কি, অন রিয়েল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অন রিয়েল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপির উপরে। এই জিডিপি আর সেটার উপরে যে খরচ, সেটা ওটার সাথে একটা লিঙ্কিং করতেছি আমি আর কি। তো এই যেটা আমি বলছিলাম এখানে, সেটা হচ্ছে যে খরচ যদি আমরা বাড়াই দেই, তখন কি হয় যে ইকোনমি আরো প্রসপারিটির দিকে যায়। কারণ আমি যে পরিমাণ খরচ করতেছি সেইটা যদি বেড়ে যায়, তখন কি হয় যে ফার্মগুলো জিনিসপত্র অবিকৃত থাকে না, ফলে যা তারা প্রোডাকশন করছিল তার থেকে বেশি চাহিদা হয়। তো চাহিদা হলে তারা আরো প্রোডাকশন করার জন্য উদ্বুদ্ধ হয়। তো আরো প্রোডাকশন করার জন্য উদ্বুদ্ধ হলে তখন বেশি লেবার লাগে, আর বেশি লেবার লাগলে বেশি আউটপুট ইনপুট লাগে, ফলে সবার ইনকাম বাড়তে থাকে এবং টোটাল আউটপুটটাও বাড়তে থাকে, ফলে ইকোনমিক গ্রোথ রেটটা বেড়ে যায়। এই হচ্ছে তোমার বিজনেস সাইকেলের একটা দিক, অর্থাৎ প্রসপারিটি। আবার যদি মানুষের ক্রয় ক্ষমতা মানে স্পেন্ডিং কমে যায়, তার মানে ক্রয় ক্ষমতা কমে যায়, তখন কি হয়, সে যা কেনার প্রয়োজন ছিল সে তার থেকে কম কেনে, ফলে ফার্মের যা প্রোডাকশন করছিল তার থেকে সে কম বিক্রি করতে পারে। কম বিক্রি করার ফলে কি হয়, যে মনে করো যে উম, যে পরিমাণ তোমার সাইকেল সাইকেলের উদাহরণ দিই, যে পরিমাণ সাইকেল প্রোডাকশন করছিল সেই পরিমাণ সাইকেল বিক্রি হচ্ছে না, বা যে পরিমাণ তোমার ইলেক- ইয়ে ইলেকট্রিসিটি প্রোডাকশন করছিল সেই পরিমাণ ইলেকট্রিসিটি প্রয়োজন হচ্ছে না, বা যে পরিমাণ তোমার রেফ্রিজারেটর তৈরি করছিল সেই পরিমাণ রেফ্রিজারেটর বিক্রি হচ্ছে না। ফলে কি হয় যে প্রোডাকশন ইউনিট গুলোতে বা ফ্যাক্টরিতে একটা মেসেজ দেয় যে আহ, উম, এত তাদের উৎপাদন সব বিক্রি হচ্ছে না। তখন কি করে তারা, যে আর প্রোডাকশন কমিয়ে দেয়। তো প্রোডাকশন কমিয়ে যদি দেয়, তখন কি হয় যে লোকজন আনএমপ্লয়েড হয়ে যায়। আনএমপ্লয়েড হয়ে গেলে কি হয়, তার ইনকামও কমে যায়। ফলে ওই যে লোক আনএমপ্লয়েড, তার ইনকাম কমে গেলে তার ডিমান্ড কমে যায়, তো সেও কিনা কমে যায়। এভাবে যদি ইকোনমি ওয়াইজ এটা চলতে থাকে, তখন দেখা যাচ্ছে টোটাল আউটপুট কমে যায়। টোটাল আউটপুট কমে যাওয়া মানে কি, জিডিপি কমে যায়, ফলে ইকোনমি একটা রিসেশনের দিকে যায়। বেসিক কথা হচ্ছে এইটা। এখন এইটা কিভাবে কাজ করে সেটা গ্রাফিক্যালি আমরা দেখাবো, এবং এটা লজিক্যালি কিভাবে এটা অ্যানালাইজ করা হয় সেই জিনিসটা আমরা দেখাবো। তো এখানে
এগ্রিগেট ডিমান্ড আর এই এটা কিন্তু সমান, এটা মনে করে রাখো। এডি সমান সমান কিন্তু আগে যে এডি দেখছি এটা হচ্ছে এই, এই এটা ভালো দেখা গেল না। অর্থাৎ এই আর এডি কিন্তু একই, এগ্রিগেট এক্সপেন্ডিচার এগ্রিগেট ডিমান্ড। তো উম, হ্যাঁ, তো আগের সাথে তুমি এটা আমরা মিল করে দিলাম আর কি, ঠিক আছে। তাহলে এখন আম, এখন দেখো যে কি বলতেছে, আম, এটা একটু আমরা একটু বুঝি। এটা জাস্ট আমি স্টার্টিং করে রাখতেছি, পরে মানে এটা ডিউরিং সাম years, total expending of in the economy or aggregate expenditure, total spending by aggregate expenditure, AE, সমগ্র economy, and total production of goods and services increased by the same amount. অর্থাৎ এক্সপেন্ডিচার এবং জিডিপি এই দুটা একই ভাবে ইনক্রিজ করে। তো একই ভাবে করলে সমস্যা নেই, কিন্তু in some case most firms will sell, in this case most firm will sell as much as they expected to sell, অর্থাৎ ফার্ম যেগুলো প্রোডাকশন করছিল, যেটা বিক্রি করতেছিল সেটাই সে বিক্রি করতে পারে, and there they probably will not increase or decrease production or the number of workers they hire। অর্থাৎ এইভাবে চলতে থাকলে একটা ইকুইলিব্রিয়াম আসবে, সে তার প্রোডাকশন কমাবেও না বাড়াবেও না। এবার আসতেছে ব্যতিক্রম, ডিউরিং আদার ইয়ার্স total spending of the economy increases more than the production of goods and services। অর্থাৎ কোন কোন বছর আছে যে হয়তো লোকজনের চাহিদা বেড়ে গেল, যা প্রোডাকশন হচ্ছে তার থেকে বেশি চাহিদা। তখন কি হলো, in those years firms will increase production and hire more workers। অর্থাৎ ডিমান্ড যেহেতু বেড়ে গেল, এই হলো 2 নম্বর কেস। মানে 1 নম্বর সমান সমান আর 1 নম্বর বেড়ে যাচ্ছে, এবারটা কমে যাচ্ছে দেখেন। বাট দেয়ার আর টাইমস such as 2008 সাল and 2009 সাল, আমেরিকার ইকোনমির কথা বলছে, when total spending does not increase as much as total production। অর্থাৎ টোটাল যে খরচ সেটা যে প্রোডাকশন হয়েছে জিডিপি তার থেকে কম ছিল। অ্যাজ এ রেজাল্ট ফার্মস কাট ব্যাক অন প্রোডাকশন এন্ড লে অফ ওয়ার্কার্স, তার প্রোডাকশন কেটে মানে কমাই দিল এবং লে অফ দিল ওয়ার্কারদের, এন্ড দ্য ইকোনমি মুভস ইনটু রিসেশন, এবং ইকোনমি মন্দার দিকে গেল। In this chapter, we will explore why changes in total spending play such an important role in the economy। এই ক্ষেত্রে আমরা দেখবো যে এই এক্সপেন্ডিচার কেন এত ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। যেটা ডিভাইন ইকোনমিতে আমরা দেখি যে আমরা বলছি যে তোমরা খরচ করো, চ্যারিটি দাও, গিভ চ্যারিটি হোয়াট ইজ এক্সেস অফ ইউর নিড। তো সেটাই আমরা এখানে এই ডিভাইন ইকোনমির সাথে এটার কিন্তু মিল আছে, বা এটা একটা লিঙ্কেজ আমরা করতে পারি আর কি। তো এইটা যে দেখাবো সেটা হচ্ছে দি এগ্রিগেট এক্সপেন্ডিচার মডেল, এই মডেলের মাধ্যমে। তো তোমরা কি কন্টিনিউ করবা? জি স্যার, স্যার আপনি যতটুকু পারেন স্যার ততটুকু দেখা দিন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এই এক্সপেন্ডিচার মডেলটা কি? এই যে এগ্রিগেট এক্সপেন্ডিচার মডেল, a macroeconomic model that focuses on short run relationship between total spending and real GDP। অর্থাৎ খরচ এবং জিডিপির ভিতরে যে সম্পর্কটা, সেটা এটা শর্ট রান, শর্ট রানের কথা বলতেছে। আচ্ছা,
আচ্ছা, ওকে। এখন দেখো যে এগ্রিগেট এক্সপেন্ডিচার মডেলটা আসলে কি বলতেছে। এটা বলতেছে যে এগ্রিগেট এক্সপেন্ডিচার আসলে মূল কথাটা যেটা আমরা অলরেডি বলে ফেলছি। এখানে দেখো, আন্ডারস্ট্যান্ডিং দ্য ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়াম। ম্যাক্রো ইকুইলিব্রিয়াম বলতে বোঝাচ্ছে যে জিডিপি আর টোটাল যে এগ্রিগেট ডিমান্ড, এটা যেন সমান হয়, বা এগ্রিগেট এক্সপেন্ডিচার এটা যদি সমান হয় তখন তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি সমান না হয় তখনই সুবিধা। যদি এক্সপেন্ডিচার বেশি হয় তাহলে কিন্তু ভালো। তো এটার ফলে কি হয় যে জিডিপি গ্রোথ হতে থাকে দেশ, এবং জিডিপি গ্রোথ রেট বাড়তে থাকে। কিন্তু কম হলে এটা সমস্যা। আর এই কম হলে রিসেশন হয় বা মন্দা দেখা দেয়। তখনই গভর্নমেন্টের রোল চলে আসে। তখন গভর্নমেন্ট কি করে? তখন গভর্নমেন্ট যেটা করে সেটা হচ্ছে যে মানুষের ইনকাম বাড়ানোর বিভিন্ন পদ্ধতি নেয়। যে সরকার তখন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস খরচ করে, যেমন রাস্তাঘাট তৈরি করে, বিল্ডিং তৈরি করে, তারপরে ট্যাক্স কমিয়ে দেয়, যাতে লোকজনের হাতে টাকা বেশি থাকে এবং তারা খরচ করে। তো এই ধারণাটা জন্মাইছে কখন থেকে মানুষের কাছে? এইখান থেকে একটা জানলা খুলে দিচ্ছে, এই এইখান থেকে একটা জানলা খুলে দিচ্ছে। এইটা তোমার আমেরিকাতে যখন গ্রেট ডিপ্রেশন হয় তখন 1930-এর দশকে আর কি। তো তখন হঠাৎ ইকোনমিক ডিপ্রেশনের দিকে গেল। তখন আগের যারা ইকোনমিস্ট ছিলেন তারা বলছে যে আসলে এটা তোমার প্রোডাকশন বাড়াতে হবে, এমপ্লয়মেন্ট বাড়াতে হবে, এটা এই জন্য লেবার ফোর্সে করতে হবে। তাদের যে মানে যে সাজেশনটা দিল সেটা কিন্তু আসলে অবসলেট ছিল এবং তারা সেটা কাজ করলো না। জন মেনার্ড কিনস, এই যে জন মেনার্ড কিনস, সেটা উনি বলল যে না, এখানে যেটা হবে সেটা হচ্ছে যে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বাড়াতে হবে। তাহলে মানুষের কাছে যখন ক্রয় ক্ষমতা যাবে তখন ইকোনমি আবার রিভাইভ করবে। এবং সেটা করা হলো, এবং এটা খুব ফ্রুটফুল তোমার রেজাল্ট দিল আর কি। এখানে দেখো এটাই বলা হয়েছে যে the economists began to study the relationship between changes in aggregate expenditure during the GDP and changes in GDP during the Great Depression of 1930s in the United States, United Kingdom and industrial countries suffered declining in real GDP of 20% or more during the early 90s. 1936 সালে ব্রিটিশ বা ইংলিশ ইকোনমিস্ট জন মেনার্ড কিনস এই পদ্ধতিটার সম্পর্কে বলে। সেখান থেকে এটা কেনশিয়ান মেথড বা কেনশিয়ান অ্যানালিসিসের মাধ্যমে আমরা এটা পড়ে থাকি বা এটা জেনেছি, এবং এটা একটা ইফেক্টিভ ওয়ে, এবং এটা ডিভাইন ইকোনমির সাথে বেশ অনেক মিল পাওয়া যাচ্ছে এখানে। তো দেখি আমরা এখন কি বলতেছে আসলে। এগ্রিগেট এক্সপেন্ডিচার কি ফোকাস করে? ফোকাসেস অন শর্ট রান, মানে স্বল্প মেয়াদে 2-3 বছর, এরকম 10-12 বছর না। রিলেশনশিপ বিটুইন টোটাল স্পেন্ডিং এন্ড জিডিপি, অর্থাৎ খরচের সাথে জিডিপির কি সম্পর্ক সেটা। আর এখানে অ্যাসাম্পশন কি বলতেছে? an important assumption of this model is that price level কনস্ট্যান্ট। অর্থাৎ শর্ট রানে 2-3 বছর মনে করো প্রাইস লেভেলটা কনস্ট্যান্ট থাকবে। কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা এখন কিন্তু ইনফ্লেশন চলতেছে, প্রত্যেক বছর কমতেছে, এই লেভেলে না যেখানে কনস্ট্যান্ট, মানে ধরে নিচ্ছি আমরা, মানে বোঝার সুবিধার্থে এটা কিভাবে কাজ করে, তারপর আমরা এই জিনিস ফ্লেক্সিবল করে দিতে পারবো। আচ্ছা, তাহলে এখানে কি আইডিয়াটা কি? the key idea of aggregate expenditure model is that in any particular year the level of GDP, the level of GDP is determined by the level of aggregate expenditure. এই যে ডিভাইন ইকোনমি চলে আসছে, এনি পার্টিকুলার ইয়ার দ্য লেভেল অফ জিডিপি, মানে জিডিপি বাড়বে কি কমবে সেটা ডিটারমাইন করে কি? বাই দ্য লেভেল অফ এগ্রিগেট এক্সপেন্ডিচার, লোকজনের খরচ। এখন যদি সবাই খরচ না করে, হ্যাঁ, তো তখন কিন্তু খরচটা কিন্তু ইফেক্টিভ ওয়েতে করতে হবে, অর্থাৎ অপচয় না। খরচ যেটা যেটা তোমার যেটা প্রয়োজন, যেখান থেকে তোমার ভ্যালু অ্যাডিশন আসবে, যেখান থেকে তোমার বেনিফিট আসবে, ঠিক আছে, সেটা।
To understand this relationship between aggregate expenditure and real GDP, we need to look more closely at the components of aggregate expenditure. এখন aggregate expenditure এর কম্পোনেন্ট গুলো কি এইটা দেখো, ওই যে এটা কিন্তু আগেই পড়ছি আমরা, সি প্লাস আই প্লাস জি, এইটাই দেখো, এই যে সি প্লাস, এই যে সি আমরা পড়ছি না aggregate expenditure, এই যে এডি বা এই এগ্রিগেট এক্সপেন্ডিচার, এটা কি, এই যে সি কনসাম্পশন, সি প্লাস ইনভেস্টমেন্ট, আই প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, জি প্লাস নেট এক্সপোর্ট। এটা এটা ইকুইলিব্রিয়াম হবে এগ্রিগেট, এটা এগ্রিগেট ডিমান্ড, এটাই আবার জিডিপি যদি ইকুইলিব্রিয়াম হয়, যদি অ্যাট ইকুইলিব্রিয়াম, কিন্তু যদি ইকুইলিব্রিয়াম না হয়, যদি এটা এগ্রিগেট এক্সপেন্ডিচার এটা চেয়ে কম বেশি হয়, তখন হলো সমস্যাটা হয়। তো সমস্যাটা কিভাবে হয় এবং তার পরিণতি কি হয় সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে কি কি এখানে দেখো যে কনসাম্পশন এক্সপেন্ডিচার, কনসাম্পশন বলতে বোঝাচ্ছে হাউস হোল্ড বা বিভিন্ন সোসাইটি যে কনসাম্পশনটা করে সেটা। প্ল্যান্ড ইনভেস্টমেন্ট, প্ল্যান্ড spending by firms on capital such as factories, building, বন্ধ করে দেওয়া অনেক হয়েছে। তারপরে গভর্নমেন্ট পারচেজ, নেট এক্সপোর্ট, এগুলো আর কি। এখানে এগ্রিগেট এক্সপেন্ডিচারটা কনসাম্পশন, প্ল্যান ইনভেস্টমেন্ট। এখানে একটা কথা আসছে প্ল্যান ইনভেস্টমেন্ট, আগে কিন্তু শুধু ইনভেস্টমেন্ট বলছিলাম, প্ল্যান ইনভেস্টমেন্ট কিন্তু একটা নতুন যোগ হলো আর কি। প্ল্যান যেটা প্ল্যান করতেছে সেটা আর কি, যে এই বছরে আমি কি কি করব, এইটা কি পরিমাণ খরচ করবো আর কি। গভর্নমেন্ট পারচেজেস, নেট এক্সপোর্ট, এইখানে যে প্ল্যান আর অ্যাকচুয়াল এই জিনিসটার ভিতরে একটা পার্থক্য আমরা এখানে দেখবো আর কি। প্ল্যান ইনভেস্টমেন্ট এবং অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, আমি যেটা প্ল্যান করতেছি সেটা কিন্তু আসল জিডিপির জন্য, সেটাই যে আমি কি পরিমাণ ইনভেস্টমেন্ট করব আর কি, সেটা হচ্ছে প্ল্যান। আর যেটা করা হয়ে গেছে সেটা অ্যাকচুয়াল। তো এর ফলে এখানে আমরা এখানে খুব একটু মনোযোগ দিয়ে দেখো, নোটিস দ্যাট প্ল্যান ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমি কি প্ল্যান করতেছি সেটা কিন্তু এগ্রিগেট এক্সপেন্ডিচারের অংশ। প্ল্যান ইনভেস্টমেন্ট স্পেন্ডিং রাদার দেন অ্যাকচুয়াল স্পেন্ডিং, এইটা না, বরং এইটা ইনভেস্টমেন্ট, প্ল্যান ইনভেস্টমেন্ট ইজ এ কম্পোনেন্ট অফ এগ্রিগেট এক্সপেন্ডিচার, এগ্রিগেট এক্সপেন্ডিচারের এটার অংশ। আচ্ছা, ঠিক আছে। এখন you might wonder how the amount that business plan to spend on investment can be different from the amount they actually spend. কেন অ্যাকচুয়ালি এটা ভিন্ন হচ্ছে? We can begin resolving this puzzle by remembering that goods that have been produced but not yet been sold are referred to inventories. এই যে ইনভেন্টরিজ, এইটাই আসলে প্ল্যান আর অ্যাকচুয়ালের ভিতরে পার্থক্যটা করে দিচ্ছে। ওই যে বলছিলাম যে ফার্ম তৈরি করেছে একরকম, আমি কিনতেছি তার থেকে কম, বা তৈরি করেছে একরকম অ্যামাউন্ট, আমি কিনতেছি তার থেকে বেশি, এই জিনিসটাই কিন্তু ইনভেন্টরিজের থেকে আসতেছে, মানে বা ইনভেন্টরিজের জন্ম দিচ্ছে। ইনভেন্টরিজটা কি? গুডস দ্যাট হ্যাভ বিন প্রডিউসড বাট নট ইয়েট সোল্ড। অর্থাৎ রেফ্রিজারেটর মনে করো একটা কোম্পানি তৈরি করলো 10 লাখ এক বছর, কিন্তু তার বিক্রি হচ্ছে তোমার মনে করো যে 8 লাখ, তাহলে এই যে 2 লাখ রেফ্রিজারেটর বসে অবিক্রিত থাকলো, সেটা তো সে জানতো না।
ওই কোম্পানি তো জানতো না যে তার 8 লাখ বিক্রি হবে। আবার 10 লাখ তৈরি করেছে, দেখা যাচ্ছে যে বিক্রি হচ্ছে 13 লাখ। সেও কিন্তু জানতো না যে 13 লাখ 3 লাখ বেশি বিক্রি হবে, কারণ সে আগের থেকে কিন্তু প্রেডিক্ট করতে পারে না। এই পারে না জন্যই কিন্তু ইকোনমিতে এই উত্থান পতনটা হয় আর কি। কারণ খরচ যারা করবে তারা তো, আর প্রোডাকশন যারা করতেছে তারা তো ভিন্ন গ্রুপ অফ পিপল। তো সেই জন্য তাদের দুইজনের যে চিন্তা ভাবনা বা প্ল্যান সমান হয় না। তারপরে ইকোনমিক কোনো যদি ঘটনা ঘটতে থাকে, যে হ্যাঁ এইবার এই ধরনের আহ, বিষয় আসতেছে, আহ, যেমন করোনার সময় দেখো, তার আগে কিন্তু সবাই যে পরিমাণ ওই বছর লাগবে সেই পরিমাণ প্রোডাকশন করে ফেলছে। কিন্তু করোনার ভিতরে এসে দেখা গেল যে লোকজন আর ওই কিনতেছে না। ফলে কি হলো, তাদের গুলো অবিকৃত থেকে গেল। ফলে ফার্দার প্রোডাকশন হলো না এবং ইকোনমিক ডাউন টার্ন হলো আর কি। এখন এটা করোনার ফলে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কমলো না, কিন্তু এরপরেও কিন্তু অনেক সময় থাকে যে অনেকের অনেক ধরনের ইকোনমিক ফেনোমেনা থাকে, অনেক আম, বিষয় থাকে। সাধারণত এটা হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে আর কি। এবং এই হওয়াটাই কিন্তু আসলে বিভিন্ন ওয়ারের কারণ হতে পারে, ইকোনমির বিভিন্ন আহ, অবস্থার কারণ হতে পারে, অনেক কারণ হতে পারে। তাহলে ইনভেন্টরিজটা কি, যে জিনিসটা প্রোডাকশন হয়েছে কিন্তু বিক্রি হয়নি সেটা হচ্ছে ইনভেন্টরি। এটা 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 বাড়তেও পারে কমতেও পারে। যদি বাড়ে তাহলে তো সমস্যা, আর যদি কমে তাহলে তো ভালো আছে। ইনভেন্টরি যদি বেড়ে যায় অবিকৃত জিনিসে, তাহলে সমস্যা, তখন রিসেশনের দিকে যাবে। আর যদি যা ইনভেন্টরি কমে যায় সেটা আরো ভালো আর কি। তাহলে বলতেছে কি, চেঞ্জেস ইন ইনভেন্টরিজ আর ইনক্লুডেড অ্যাজ পার্ট অফ ইনভেস্টমেন্ট স্পেন্ডিং, মানে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট স্পেন্ডিং এর সাথে ধরা হয় আর কি। যেমন ওই মেশিনারি ইকুইপমেন্টস হয়, সেটার সাথে এটা একটা ইনভেস্টমেন্ট ধরা হয় আর কি। ইনভেস্টমেন্ট হিসেবে ধরা হয়, কারণ আসলে তো সে ইনভেস্টমেন্টই ছিল, তাই না? এটা তো ইনভেস্টমেন্ট করাই হয়েছিল এখানে। আচ্ছা, এখন বলতেছে উই অ্যাসিউম দ্যাট the amount business plan to spend on machinery building equal to the spend, অর্থাৎ বিজনেস যে পরিমাণ প্ল্যান করে সেটা তো এ করে, কিন্তু বাট দ্য অ্যামাউন্ট বিজনেস প্ল্যান টু স্পেন্ড অন ইনভেন্টরিজ মে বি ডিফারেন্ট ফ্রম দ্য অ্যামাউন্ট দে অ্যাকচুয়ালি স্পেন্ড। অর্থাৎ ইনভেন্টরিজ কতটুকু থাকবে একটা কোম্পানি, সেটা সে কিন্তু আহ এক্স্যাক্টলি বলতে পারে না, কারণ তার প্রোডাক্ট কতটুকু বিক্রি হবে আর কতটুকু হবে না সে কিন্তু বলতে পারে না। সে একটা এস্টিমেট করে পাঠায়, কিন্তু ওই এস্টিমেটটা কিন্তু সবসময় ঠিক নাও হতে পারে। যেমন একটা উদাহরণ দিতে মনে করেন যে ডবল প্লেট পাবলিশিং কোম্পানি প্রিন্ট 1.5 মিলিয়ন কপিস অফ একটা নোভেল মনে করো। তো এই কোম্পানি তোমার 15 লাখ মনে করো, 15 লাখ কপি ছাপলো, কিন্তু মার্কেটে সে মনে করছে 15 লাখ বিক্রি হবে, কিন্তু মার্কেটে বিক্রি হলো 12 লাখ, 1.2 মিলিয়ন। তাহলে এই যে 3 লাখ, এটা তো সে বিক্রি হলো না, এটা তার ইনভেন্টরি। ঠিক আছে? তো এখন কি হয় তাহলে, এই যে ইনভেন্টরি বাড়া মানে কি, প্ল্যান যে এক্সপেন্ডিচার বা ইনভেস্টমেন্ট, সেটা যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট বা এক্সপেন্ডিচার তোমার বেশি হয়ে যাচ্ছে আর কি। মানে এই যে ইনভেন্টরি বেশি হয়ে গেল, ফলে কি হচ্ছে দেখো, ফর দ্য ইকোনমি অ্যাজ এ হোল উইল স্পেন্ডিং উইল বি গ্রেটার দেন প্ল্যান ইনভেস্টমেন্ট। অর্থাৎ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এই যে যেহেতু বেড়ে গেল, উইল বি গ্রেটার দেন প্ল্যান ইনভেস্টমেন্ট, মানে প্ল্যান যে খরচ করতে চান যে সেটা কম, আর এই ইনভেন্টরিজটা যেহেতু বেড়ে গেছে তার মানে এই অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টটা বেশি ছিল আর কি। ফলে কি হতো, when there is an unplanned increase in the inventory, অর্থাৎ এই ইনভেন্টরির পরিমাণ বেড়ে গেল, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট will be less than the planned investment spending when the unplanned decrease in inventory, অর্থাৎ ইনভেন্টরি ডিক্রিজ করলে প্ল্যান ইনভেস্টমেন্টটা বেড়ে যায় আর কি। আচ্ছা, তার মানে আলটিমেটলি কি হচ্ছে, therefore actual investment will equal to planned investment only when there is no unplanned change in inventory। অর্থাৎ যদি ইনভেস্টমেন্ট অ্যাকচুয়াল আর প্ল্যান সমান হয়,
ওকে, আচ্ছা। উম, আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। ওকে, তাহলে এখানে বলতেছে দেখো কি যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট উইল ইকুয়াল টু প্ল্যান ইনভেস্টমেন্ট অনলি হোয়েন দেয়ার ইজ নো আনপ্ল্যান্ড চেঞ্জ ইন ইনভেন্টরি। অর্থাৎ যে পরিমাণ ইনভেন্টরি তারা এক্সপেক্ট করছিল বা যে পরিমাণ তারা তৈরি করছিল সেটা আহ, সমান, সেটা কোনো চেঞ্জ নেই। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলো আর কি। অর্থাৎ এখানে বলতেছে এটা ম্যাক্রো ইকুইলিব্রিয়ামটা কখন হয়? এগ্রিগেট এক্সপেন্ডিচার যখন জিডিপির সমান হয়, অর্থাৎ আমি যে পরিমাণ গুডস এন্ড সার্ভিস প্রোডাকশন হয়েছে সেটা জিডিপি, আর যে পরিমাণ আমি খরচ করবো সেটা এটা সমান হয়, তখন ইকোনমি ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এখন এই জিনিসটা আর একটু ডিটেল আমরা বলতে এক্সপ্লেন করি। এখানে কিন্তু ধরা হচ্ছে যে ইকোনমি, উই অ্যাসুম দ্যাট দি ইকোনমি ইজ নট গ্রোয়িং, অর্থাৎ ইকোনমি যে অবস্থা আছে সেই অবস্থায় চলতেছে। এটা একটা ধরে নিচ্ছে শর্ট টার্মে বোঝার সুবিধার্থে। নতুবা কিন্তু আহ, আসলে তো ইকোনমি গ্রো করে, তো গ্রো করার ফলে এই এই জিনিসটা তোমার উম, অনেকটা অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। কিন্তু আমরা এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য বলতেছি যে ইকোনমি গ্রো করতেছে না, অর্থাৎ যে অবস্থা আছে সে অবস্থায় থাকতেছে। গত বছর যা যা তৈরি হয়েছিল এবছরও তাই তৈরি হচ্ছে, গত বছর যা এক্সপেন্ডিচার ছিল এই বছরও তাই তৈরি এক্সপেন্ডিচার হবে, এইরকম আর কি। তো সেই অ্যাজাম্পশন আর কি, মানে বোঝার সুবিধার্থে আমরা এটা বলি। স্যার আজকে স্যার একটু তো আমরা নেক্সট ক্লাসে অ্যাডজাস্টমেন্ট থেকে পড়া স্টার্ট করি, অ্যাডজাস্টমেন্টস টু ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়াম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা তোমরা দেখো, নেক্সট ক্লাসে এখান থেকে আমরা এ করবো, তোমরা এটা তো এই স্লাইডগুলো দিয়ে দিন স্যার, এই বইয়ের পার্টগুলো। আমি এই বইটাই তোমাদের ইয়ে ইয়েতে এ করে দিচ্ছি। তোমার দেখি তোমাদের আম, তোমাদের আহ, আচ্ছা তোমাদের